experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। আর 3 দিন আগেই আমি আদিলকে ফোন করে জানিয়ে দিয়েছিলাম পারিবারিক কিছু জরুরি দরকারে আমিই ডেকে পাঠিয়েছিলাম তোমাকে। তাই ফিরে গিয়ে আদিলের কাছে ক্ষমা চাওয়ার বা এ বিষয়ে কোনো কথা বলারই দরকার নেই তোমার। গলাটা বুঝে এলো জিকোর। দুপা এগিয়ে এসে জড়িয়ে ধরল মৃত্যুঞ্জয় বাবুকে। আম সরি বাবা, না জেনে অনেক কিছু ভুল বলে ফেলেছে আজ, আমায় ক্ষমা করে দাও। নিজের প্রশস্ত বুকে জিকোর মাথাটা টেনে নিলেন মৃত্যুঞ্জয় বাবু। ধীর স্বরে বললেন, অপ্রয়োজনে কারো কাছে ক্ষমা চেয়েও না জিকো। মাথা উঁচু করে বাঁচো, আত্মসম্মান নিয়ে বাঁচো। তোমার পরিবার সব সময় তোমার পাশে আছে। কেয়া দেবী ধপ করে ওখানেই বসে পড়লেন। বুকের ভেতর থেকে পাথর নেমে গেল যেন। চোখে জল, মুখে হাসি নিয়ে জিকোর ঠাকুমা বললেন, তোরা বাপ বেটায় যা খেয়াল দেখালি আজ, তবে আমাকে আর বৌমাকে আগে থেকে বলে রাখলে এত কাঁদতাম না। ডিসেম্বর 31, 2016, দুপুর 1:30। এই কয়েকদিনে সব মান অভিমান দূরত্বের কালো মেঘ মুছে গেছে। প্রতিদিন জিকুর পছন্দ মতো রান্না হয়েছে বাড়িতে, আর সারাদিন জমাটি আড্ডা। ক্রমে ক্রমে অনেকটা সহজ হতে দিয়ে হ্যাপি প্লেস এনজিও ফাউন্ডেশনে আর তিতলির কথাও বাড়িতে জানিয়েছে জিকো। অবশ্যই ক্রিসমাসের রাতের ঘটনাটা বাদ দিয়ে। সাহস করে মা বাবা ও ঠাকুমাকে ল্যাপটপ খুলে দেখিয়েছিল ভাইরাল হওয়া রাহুলের সেই ফেসবুক পোস্টটা আর জিকোর তোলা ফটোগুলো। একটু ভয় ভয় ছিল, যদি রায়ের মতো কেয়া দেবীও মৃত্যুঞ্জয় বাবু অসন্তুষ্ট হন। রাস্তার কুকুর নিয়ে জিকোর এই সময় নষ্ট ও আদিক্ষেতা নিয়ে কিছু জিকোকে অবাক করে দিয়ে জিকোর ঠাকুমা ওর চিবুকখানি ধরে স্নেহ চুম্বন দিয়ে বললেন, এভাবেই মানুষের মতো মানুষ হয়ে ওঠো দাদু ভাই। যত উপরেই উঠো না কেন, মাটিতে পা রাখতে ভুলো না। আরো অনেক বড় মন হোক তোমার, এই আশীর্বাদ করি। আঁচলের খুঁটে তখন চোখের জল মুছতে ব্যস্ত কেয়া দেবী। কোনো রকমে বললেন, কি ভালো ফটো তুলিস রে জিকো। পরের বার কলকাতা আসার সময় ক্যামেরাটা নিয়ে আসিস আর আমাদের সুন্দর সুন্দর ফটো তুলে দিস, এমনই। মৃত্যুঞ্জয় বাবু তখন ব্যস্ত জিকোকে জিজ্ঞেস করতে এনজিও ফাউন্ডেশনে কোনো রকম ডোনেশন বা স্পন্সরশিপের দরকার হলে জিকো যেন বিন্দুমাত্র দ্বিধা না করে ওনাকে জানায়। অবাক হতে হতে অবাক হয়ে যাওয়া ভুলে যাচ্ছিল জিকো। এতদিনের জমে থাকা ভুল ধারণা আর অভিমানগুলো ভেঙে চুরে মিলিয়ে যাচ্ছিল দিগন্তে। এবারের কলকাতা চলে আসা সত্যিই যেন সাপে বর হলো। নিজের প্রবল মানসিক বিধ্বস্ততার মধ্যে কোনো রকম চিন্তাভাবনা না করে জাস্ট পালিয়ে আসতে চাইছিল তিতলির থেকে দূরে কোথাও। কিন্তু বাড়িতে এসে পরিবারের এমনভাবে পাশে থাকার জিকোর ওপর ওনাদের ভরসা ও বিশ্বাস বারংবার প্রতিফলিত হতে হতে জিকোর নিজের মনের আত্মবিশ্বাস যেন কয়েক গুণ বেড়ে গেছে। আর মাথা নিচু করে নরমভাবে বাঁচবে না জিকো। এবার থেকে সেন বাড়ির যোগ্য উত্তরসূরি হয়ে ওঠার জন্য যত পরিশ্রম করতে হোক না কেন ও করবে। আরও একটা সিদ্ধান্ত নিল জিকো, মহাবালেশ্বর ফিরে রায়ের সাথে ব্রেকআপ করে নেবেও। যে সম্পর্কের কোনো সম্মান নেই, কোনো মতামত নেই, একজনের সকল ইচ্ছা অনিচ্ছাকে প্রাধান্য দিয়ে অপরজনকে শুধুই দিয়ে যেতে হয়, সেই সম্পর্ক টেনে নিয়ে যাওয়ার কোনো মানে নেই। এতদিন ধরে রায়, শ্যামলবাবু ও কাজল দেবী, রায়ের বাবা ও নতুন মাকে নিয়ে অপমানের পাশাপাশি জিকোর মাকে নিয়েও অনেক কটু কথা বলেছে। জিকোরও মনে হতো সত্যি হয়তো রায়ের পরিবারের মতন জিকোর পরিবারও ভুলে গেছে ওর অস্তিত্ব। কিন্তু না, এবারে কলকাতায় এসে এত দিনকার সব ভুল ধারণা আর মান অভিমানগুলো স্নেহের পরশে মুছে গেছে। আর কোনোভাবেই ও বরদাস্ত করবে না যদি কেউ ওর পরিবার, ওর মাকে, কেয়া দেবীকে অপমান করার চেষ্টা করে, তা সে যেই হোক না কেন। Don't expect changes in your life if you're surrounded by negativity and toxic people. জানুয়ারি 2, বিকেল 3:45। আজ জিকোর মহাবালেশ্বরে ফেরার কথা। ঠাকুমার হাতে তৈরি নাড়ু নিমকিতে ব্যাগ ভর্তি করে দমদম এয়ারপোর্টে কাঁচের দরজা পেরিয়ে অনেক দূর চলে যাওয়ার আগে পেছন ফিরে তাকিয়ে বুকের ভেতরটা হু হু করে উঠল। মা ঠাকুমা বারবার চোখের জল ফেললেও মৃত্যুঞ্জয় বাবু আর জিকোর জেঠু বারংবার এটাই বলেছেন, যে কোনো সময় এভাবেই যেন জিকো বাড়ি চলে আসে, কোনো দ্বিধা না করে।
আদিল আঙ্কেলের দেওয়ার জন্য একটা বড় প্যাকেট জিকোর হাতে দিয়েছেন মৃত্যুঞ্জয়বাবু। কলকাতার মিষ্টি, আদিল ও ওনার স্ত্রীর জন্য জামদানি শাড়ি, পাঞ্জাবি, আর তিতলির জন্য একটা কাঞ্জিভরম, হলদে রঙা জমিন আর চওড়া জমকালো সবুজ পাড়। তিতলির শাড়িটি জিকুর ঠাকুমা নিজে পছন্দ করেছেন। জিকুর থেকে তিতলির কর্মকাণ্ড সম্বন্ধে জানতে পেরে না দেখে মেয়েটিকে বড় ভালো লেগে গেছে ওনার। জিকুর বারংবার আপত্তিতে কেউ কান দেয়নি। মৃত্যুঞ্জয়বাবু জিকুকে একপাশে ডেকে নিয়ে বলেছিলেন, আদিল যেভাবে তোমাকে গড়ে তোলার দায়িত্ব নিয়েছে, এই উপহারগুলো তার তুলনায় কিছুই নয়। আমাদের কর্তব্য ওনাদের এই ধন্যবাদটুকু জানানো। রায়ের জন্য একটা দারুণ জমকালো কাঞ্জিবরম প্যাক করে দিয়েছেন খেয়া দেবী। গোলাপি রঙা, তা সে জিকো যতই বলুক না কেন, রায় এসব পড়ে না। খেয়া দেবী বলেছেন, উপহার দেয়া আমাদের কর্তব্য। রায় যদি নাও পড়ে তাহলেও তো ওনার আশীর্বাদ ব্যর্থ হয়ে যাবে না। লেখা রায় সম্বন্ধে ছেলের মধ্যে যে কিছু পরিবর্তন এসেছে, মায়ের চোখ তা ঠিকই ধরে ফেলেছিল। তাই এক দুপুরে ছেলের সাথে গল্প করতে করতে অনেক কথার মাঝে হঠাৎ করেই কেয়া দেবী জিকোকে প্রশ্ন করেন রায় সম্বন্ধে ওর কী অভিমত। আচমকা এই প্রসঙ্গ ওঠায় জাস্ট কোনো জবাব দিতে পারেনি জিকো, চুপ করে গিয়েছিল। ছেলের মুখ দেখে বুঝেছিলেন কেয়া দেবী সেদিকেও সব ঠিক নেই। অস্ফুটে একটু বলতে পেরেছিলেন, যাই করো না কেন, কাউকে ঠকিও না। নিজের বিবেকের কাছে পরিষ্কার থেকো। যে কাজই করো না কেন, আগে পরিবারের সম্মানের কথা ভেবে এগোবে। সময় বয়ে যাচ্ছে। দমদম এয়ারপোর্টের বাইরে সবাইকে প্রণাম করে বিদায় জানিয়ে জিকো যখন ফ্লাইটে উঠল, কানে তখনও রয়ে গেছে মৃত্যুঞ্জয়বাবুর বলা শেষ কথাগুলোর রেশ। জানালার ধারে বসে নিচের কলকাতা দেখতে দেখতে জিকো স্থির করে নিল এবার থেকে মাঝে মাঝেই বাড়ি চলে আসবেও। কলকাতায় ওর শেকড়, এর টান ও শক্তি অস্বীকার করতে পারবে না। জানুয়ারি 20, 2017, রাত 11:45। কলকাতা থেকে ফিরে আসার পর হপ্তা 3 কেটে গেছে। আজ 20 জানুয়ারি। ঘড়ির কাঁটা 12টা ছুঁলেই 24 বছরে পূর্ণ যুবকে পরিণত হবে জিকো। জন্মদিন উপলক্ষে আজ রাতেই রায় একটা বড় পার্টি রাখতে জিদ করেছিল। অনেক বুঝে রায়কে কিছুটা হলেও নিরস্ত করেছে জিকো। লোকজনের উপস্থিতি, হই হট্টগোল আর ভালো লাগে না জিকোর। কলকাতা থেকে ফিরে এসে নিজেকে কাজের মধ্যে ঢুকিয়ে রেখেছে জিকো। গম্ভীর হয়ে গেছে, কথা বলে না বিশেষ, মুখ বুঝে শুধু কাজ করে যায়। সকাল 8:30 থেকে সন্ধে 7টা অবধি টানা অফিস, তারপরে 1-1.5 ঘন্টা জিম। হত ক্লান্ত হয়ে রাত 9:30, 10টায় বাড়ি ফিরেই গভীর ঘুমে তলিয়ে যায় জিকো। তিতলির মুখোমুখি হওয়া এড়াতে এখন আর আগেকার মতো লাঞ্চ ব্রেকে আর নিচে যায় না জিকো। প্রত্যক্ষভাবে দি হ্যাপি প্লেস এনজিও ফাউন্ডেশনের সাথে সকল সম্পর্ক ত্যাগ করেছেও, কিন্তু সেই 4 বন্ধুদের সাথে ছাড়েনি জিকো। ওদের বিকেলে খাওয়ানোর দায়িত্ব তুলে নিয়েছে নিজের কাঁধে। বিকেল 4টা থেকে 5টায় এই 1 ঘন্টা অফিস থেকে নিচে নেমে আসেও। সিমেন্টে দিয়ে বাঁধানো ঝাঁকড়া গাছটির তলায় ওর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন গোটা 20-25 কুকুর। সবাইকে বিস্কিট আর পাউরুটি খাওয়াই জিকো, খেলা করে বল নিয়ে। এই 1 ঘন্টার ব্রেক জিকোর সারা দিনের ক্লান্তি ভুলিয়ে দেয়। সোম থেকে শুক্র একই রুটিন, একটু এপাশ ওপাশ হয় না। আজকাল একই বাড়িতে থেকেও রাহুল জিকোকে দেখতে পায় না উইকেন্ড ছাড়া। রায়ের সাথেও উইকেন্ড ছাড়া দেখা করে না। ফ্ল্যাশব্যাকের মতো আজও জিকোর বারবার মনে এসে যায় হপ্তা 3 আগে রায়ের সাথে ব্রেকআপের কথা। এখনও বুঝতে পারে নাও, মন থেকে একটু সায় না পেয়েও সেদিন যা সিদ্ধান্ত নিয়েছিল সেটা ঠিক না ভুল। কলকাতা থেকে ফিরে এসে জিকো রায়কে বলেছিল এই সম্পর্কটা টেনে নিয়ে যাওয়া ওর পক্ষে আর সম্ভব হচ্ছে না, ব্রেকআপ করতে চায়। প্রথম দিকে রায় অবশ্যই মেনে নেয়নি, তুমুল ঝগড়া করেছে, গালাগালি দিয়েছে, তীব্র কটু ভাষায় আক্রমণ করেছে জিকোকে। কিন্তু রায়ের কোনো প্রচেষ্টায় এইবারে কাজে আসেনি। রায়ের বলা হাজার কটু কথা জিকোকে যেন স্পর্শই করেনি। ধীর, শান্ত, নিষ্পৃহ গলায় বলেছে এটাই ওর সিদ্ধান্ত। রায় মানতে পারলে মানেনি, না পারলে রাস্তা খোলা আছে। জিকো আটকাবে না রায়কে। ভয় পেয়ে গিয়েছিল রায়, যত জ্বালাতনি করুক। জিকোকে কতটা ভালোবাসে রায় তা ওর থেকে বেশি কেউ জানে না। সেজন্যই রায়ের এই তীব্র অধিকারবোধ। এক মুহূর্তের জন্য জিকোকে কাজ ছাড়া করতে চায় না।
কিন্তু জিকোর ওই আপাত শান্ত কঠিন মুখ দেখে ভেতর অবধি কেঁপে উঠেছিল রায়ের। বুঝে গিয়েছিল শত কান্না, অনুনয় বিনয় বা গালাগালিতেও জিকোর এই সিদ্ধান্ত পরিবর্তন হওয়ার নয়। তাই ছেড়ে চলে যাওয়ার বদলে মানিয়ে নিয়েছে রায়। জিকোকে ছেড়ে যে বাঁচতে পারবে না ও। সবশেষে রায় অনেক কান্নাকাটি করে প্রমিস করেছে এই শেষবার। জিকোর কাছে 2 মাস সময় ভিক্ষা চেয়েছে রায়, বন্ধুদের আর ওর বাড়িতে জানানোর জন্য, নিজেকে এই সম্পর্কটা থেকে বেরিয়ে আসার প্রস্তুত করার জন্য, নিজেকে বোঝানোর জন্য। রায়ের মুখ যে এই কটা দিন জিকো যেন অভিনয় করে সম্পর্কটা রেখে যাওয়ার। এই 2 মাস কোনোভাবেই রায় জিকোকে কিছু করা থেকে আটকাবে না বা ওকে উল্টাপাল্টা কথা বলবে না। কিন্তু জিকো যদি এভাবে হঠাৎ করে ওকে ছেড়ে চলে যায়, রায় জাস্ট মরে যাবে। এমন হয় না, হতে পারে না। জিকোর বারংবার বোঝানোতেও রায় শুনতে রাজি নয়। শেষে যখন কিচেন নাইফ দিয়ে নিজেকে আঘাত করতে উদ্যত রায়, খপ করে ওর হাতটা ধরে ফেলে সে। সেই প্রথম রায়ের গায়ে প্রায় হাত তুলতেই গিয়েছিল জিকো। মুহূর্তেই নিজেকে সংযত করে নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গিয়েছিল। তারপর অনেকক্ষণ খোলা বাতাসে হাঁটাহাঁটি করে, অনেক চিন্তাভাবনা করে ফাইনাল ডিসিশন নিয়েছিল জিকো। মন থেকে এক ফোঁটা সাই না পেয়েও শান্ত দৃঢ় স্বরে কথাগুলো উচ্চারণ করেছিল ঘরে ফিরে। আমি রিমোট কন্ট্রোলে চলে ব্যাটারি দেওয়া কোনো রোবট নই যে তুই আমাকে তোর ইচ্ছে মতো চালাবি। কাজ না করলে মাঝে মাঝে হাতে ঠুকবে, চেক করে দেখবি ব্যাটারি বদলাতে হবে কিনা। আমিও মানুষ, আমারও কষ্ট হয়, আমারও মান অভিমান হয়। নোটিস পিরিয়ড দিয়ে ব্রেকআপ হয় না। তাও তোকে 2 মাস সময় দেব, যদি তোর তাই লাগে, টু গেট ওভার মি। 12 বছর বন্ধুত্বের খাতিরে 2 মাস তোকে দিলাম, তবে এই শেষ। এরপর আর আমি ফিরে দাঁড়াবো না। রায় কেঁদে যাচ্ছিল তখনও, উদাস হয়ে অন্যদিকে তাকিয়েছিল জিকো। সত্যি বলতে কি, ও আর বুঝতে পারে না কোনটা রায়ের আসল কান্না, কোনটা নকল কান্না। এতবার রায় ঠকিয়েছে জিকোকে। হতাশার এক করুণ হাসি ফুটে উঠছিল জিকোর মুখে। জোর করে ওকে কি করে ভালোবাসতে পারবে রায়? এ কদিন কলকাতায় বাড়ির সবার সান্নিধ্যে জিকো এইটুকু বুঝেছে, রায়ের উপর ওর রাগ অভিমান ভালোবাসা কিচ্ছু নেই। ওর প্রতি জিকোর জাস্ট কোনো অনুভূতি নেই আর। তবুও এইটুকু করবে ও রায়ের জন্য। রায়ের যদি 1-2 মাস সময় লাগে এই ব্রেকআপ সামলাতে, সেইটুকু সময় জিকো দেবে রায়কে বন্ধুত্বের দাবিতে। আগেকার সেই সদা হাস্যময় নরম কোমল জিকোর সাথে এখনকার জিকোর আকাশ পাতাল তফাৎ। চোখ নামিয়ে নরমভাবে নয়, চোখে চোখ রেখে কথা বলতে শিখেছে জিকো। চট করে আর ওর সাথে কথা বলা যায় না, সহজভাবে মেশা যায় না। সবার সাথে থেকেও যেন সেখানে উপস্থিত নেই। অদ্ভুত এক উদাসীন কাঠিন্যের মোড়কে সর্বদা নিজেকে মুড়িয়ে রেখেছে জিকো। 1 মাস টানা জিম করে জিকোর রোগা পাতলা শরীরে পেশির কাঠিন্য এসেছে, লম্বা শরীর আরও রিজু হয়েছে। আর সবচেয়ে বড় পরিবর্তন হলো, কলকাতা থেকে ফেরার পর আর একবারও তিতলির নাম উচ্চারণ করেনি জিকো। জানুয়ারি 21, 2017, রাত 12টা। হ্যাপি বার্থডে জিকো। স্ট্রবেরি ফ্লেভারের একটা বিশাল বড় চিজ কেক মোমবাতি দিয়ে সাজিয়েছে রাহুল আর রায় মিলে। অনেক কষ্টে রায়কে নিরস্ত করা গেছে আজ রাতে আর কাউকে ডাকতে। তবে কালকে রাতে একটা বিশাল বড় পার্টি অ্যারেঞ্জ করেছে রায়। জিকোর অফিসের 2-3 জন কলিগ আর কলেজের বন্ধু, আর বাকি সব রায়ের বন্ধু। অনেক মানা করতেও রায় শোনেনি। ক্রিসমাসের আগে থেকে ভেন্যু বুক করে রাখা আছে, ইনভিটেশনস পাঠানো হয়ে গেছে। এখন শেষ মুহূর্তে ক্যান্সেল করলে জিকোরও মুখ পড়বে, আর এই পার্টি অ্যারেঞ্জ না করলে রায়ের বন্ধুরাও সবাই ভাববে শি ডাজ নট কেয়ার ফর জিকো। অনেক কান্নাকাটি করে হাতে পায়ে ধরে এসব বলে কোনো রকমের রায় রাজি করিয়েছে জিকোকে। বাধ্য হয়ে জিকো মেনে নিয়েছে। আশ্চর্যজনকভাবে জিকোর বন্ধুদের মধ্যে তিতলির নামও মুখে আনেনি রায়। কেক কাটলো জিকো। চিজ কেক ও একেবারেই পছন্দ করে না, তাও হাসি মুখে এক টুকরো খেলো। তবে রায়কে কিছু বলেনি জিকো। মেয়েটা আনন্দ করে নিয়ে এসেছে কেক, এটাই তো অনেক বড় ব্যাপার। তবে জিকো অবাক হয়ে গেল রায় যখন নিজেও কেক খেলো না। অবাক হয়ে রাহুলই জিজ্ঞেস করে ফেলল, तुम्हें भी पसंद नहीं तो फिर लाई क्यों? হাসতে হাসতে গড়িয়ে পড়ল রায়। You guys are so not up to date. 2017 Instagram trending is birthday cheesecake. Photos अच्छी आनी चाहिए बॉस. রাহুলের মুখটা হাঁ হয়ে রইল। একটা চড়ুই পাখি ঢুকে যেতে পারে ওর মুখে,
একটু আগের আনন্দ ঘন মুড করলার মতো বিস্বাদ হয়ে এলো জিকোর কাছে। না, যেটুকু একটা সুপ্ত আশা ছিল মনের মধ্যে যে এবার অন্তত রায় পাল্টাবে, তার হওয়ার নয়। কিছু কিছু মানুষ হয়তো সত্যি পাল্টায় না কোনো দিন, আর 1.5 মাসের কিছু কম এই অভিনয়টুকু টেনে নিয়ে যেতে হবে। গুনে দেখলো জিকো। মনের তিক্ততা লুকোতে বাড়িতে ভিডিও কলের অজুহাতে ব্যালকনিতে চলে এলো। মৃত্যুঞ্জয়বাবু, কেয়া দেবী, জিকোর ঠাকুমা সবাই উইশ করলেন জিকোকে ভিডিও কলে। কেয়া দেবী বললেন জন্মদিনের পায়েস তোলা থাকলো। জিকো যেন আর একবার কলকাতা চলে আসে মাস কয়েকের মধ্যেই। সবার আশীর্বাদ আর ভালোবাসা নিয়ে ফোনে কথা বলতে বলতে আগেকার খিঁচড়ে যাওয়া মনটা আবারও ফুরফুরে হয়ে আসছিল। হঠাৎ একটা নোটিফিকেশন ঢুকলো ফোনে। ভিডিও কলে কথা বলতে বলতে ওদিকেই চোখ আটকে গেল জিকোর। হৃৎপিণ্ডের মধ্যে রক্ত ঝলকে উঠল। অনেক চেষ্টায় চোখ সরিয়ে বাড়ির সাথে ভিডিও কলটা কোনো রকমে শেষ করলো, গলাটা স্বাভাবিক রেখেই। কাপা হাতে মেসেজটা ওপেন করলো জিকো। হ্যাপি বার্থডে জিকো। খুব সাধারণ মেসেজটা, কিন্তু জিকোর কাছে অমূল্য। 27টা দিনের প্রতিদিন ওই একটি নাম মনে মনে যেন জপ করে যাচ্ছে জিকো। যতবার কোনোভাবে কোথাও ওই নামটা কানে আসে বুকের রক্ত ছলকে উঠে জিকোর। প্রতি রাতে ঘুমোতে যায় ওই মুখটা মনে করে। সকালে ওঠে ওর অনুচ্চারিত নাম নিয়ে। নিজেকে নিঃশেষ করে পুড়িয়ে দিয়ে ভালোবেসেছে জিকো, তাই নিজের সবটুকু দিয়ে সরিয়ে রাখে নিজেকে। ওর থেকে অনেক দূরে তিতলি। উত্তর দেবেই কি দেবে না দোদানায় অনেকবার অনেক কিছু লিখলো আর মুছে দিল জিকো মেসেজ না পাঠিয়েই। একটা বড় করে শ্বাস নিয়ে বুকের ধকধকানি শান্ত করে অবশেষে লিখে পাঠালো। থ্যাংক ইউ। রিপ্লাই এলো কয়েক সেকেন্ডে। সেও কি হাতে ফোন নিয়ে অপেক্ষা করছিল? কল করতে পারি? এদিকে বুকের মধ্যে হাজারটা প্রজাপতির ডানা ঝাপটানোর আওয়াজ পাচ্ছিল জিকো। বালকনির কাছের দরজাটা টেনে দিয়েই নিজেই ফোন করলো জিকো। একটা রিং শেষ হওয়ার আগেও ফোনটা রিসিভ হলো। গুনে গুনে 27 দিন পর ওর গলার আওয়াজ শুনলো জিকো। হ্যাপি বার্থডে জিকো। জবাব দিতে কেঁপে গেল জিকোর গলা। থ্যাংক ইউ। তারপর সব চুপ। হাজারটা কথা গলার কাছে এসে হাঁকুপাকু করছে বেরোনোর জন্য, কিন্তু একটা কথাও মুখ দিয়ে বেরোচ্ছে না। কয়েক পল নিস্তব্ধতার পর জোর করে উচ্ছল হওয়ার ব্যর্থ চেষ্টা করলো তিতলি। তারপর কেক কাটলে? বন্ধুরা এসেছে? আমি কি বিরক্ত করলাম এখন ফোন করে? চিৎকার করে বলতে ইচ্ছে করলো জিকোর, কেউ আসেনি, আমার কাউকে প্রয়োজন নেই, শুধু তুমি এসো। কিন্তু বলতে পারলো না। কি অধিকারে বলবে এসব? ধীর গলায় শুধু জিজ্ঞেস করলো, কেমন আছে তিতলি? অপর প্রান্ত এত চোখ কান থেকে সরিয়ে সামনে এনে দেখলো জিকো। কলটা কেটে গেছে কিনা। না, কাটেনি। আবারও জিজ্ঞেস করলো জিকো। কথা বলবে না? আন্টিকে বলো শাড়িটা খুব পছন্দ হয়েছে আমার। আগে অবশ্য বলা উচিত ছিল। তিতলি কেমন আছো? এবার একটু জোর দিয়ে বলল জিকো। জোর করে একটা হাসি হাসলো তিতলি। ফোনের দূরত্ব স্পষ্ট বুঝতে পারল জিকো। ধীর ধীর করছে ওর বুকের ভেতর। খুব ভালো আছি জিকো। আচ্ছা। রাত জাকা পাখির ডানা ঝাপটানো আর দূরে বোধহয় পাতা থেকে খসে পড়া শিশিরের টুপটাপ শব্দ ছাড়া সব চুপচাপ। অনন্ত নীরবতা ভেঙে তিতলি বলল, রাখছি জিকো, রাই হয়তো অপেক্ষা করছে তোমার জন্য। তিতলি? কাতর আরতি ছিটকে এলো জিকোর মুখ থেকে। কাল আসবে আমার বার্থডে পার্টিতে প্লিজ? রাই হয়তো পছন্দ করবে না। রায় না, আমার জন্য আসবে প্লিজ। কয়েক সেকেন্ড নীরবতার পর তিতলি বলল, ওকে, টেক্সট মি দ্য অ্যাড্রেস। থ্যাংক ইউ তিতলি। ভালো থেকো জিকো, আজকের দিনটা খুব সুন্দর করে কাটাও। হ্যাপি বার্থডে ওয়ান্স এগেইন। তুমি আসবে তো তিতলি? দীর্ঘশ্বাসের একটা আওয়াজ ভেসে এলো, তারপর একটা হুইসপার, আসবো। গুড নাইট, আইল সি ইউ টুমরো। সি ইউ টুমরো জিকো, গুড নাইট। 5 মিনিটের একটা ফোন কল কাউকে পূর্ণতা দিতে পারে? 5 মিনিটের একটা ফোন কল কারো মুখে হাসি এনে দিতে পারে?
5 মিনিটের একটা ফোন কল 27 দিন পর কাউকে দুঃস্বপ্ন ছাড়া ঘুম পাড়াতে পারে?